বর্তমানের ইন্ডাস্ট্রিতে বিশাল একটা ধস নামতেছে, অর্থনীতি মুগ্ধ করে পড়ে গেছে। তখন একটা সমস্যা হলো বাংলাদেশের ব্যাংকগুলা মাফিয়াতে পরিণত হয়ে গেছে। মার্কেটে ডলার কিছু এক্সেস হইলেই বাংলাদেশ ব্যাংক সাথে সাথে কিনে নিয়ে যাচ্ছে। রিজার্ভ বাড়াবেন কি আমাদের লাশের উপর দিয়ে? আমরা যদি মরে যাই তো এই রিজার্ভটা কার কাছে আসবে? এটা তো আরেকজন আবার এসে সেম ঘটনা ঘটাবে। ট্যাক্স ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এবং আমরা র মেটেরিয়াল আনতেছি, যে র মেটেরিয়ালের উপরে 100 টাকা ট্যাক্স দিতে হবে সরকারি আইন অনুযায়ী, আমাদের ইম্পোর্টের যে কাগজপত্র অনুযায়ী, সেখানে আমাদেরকে 150-200 টাকা ট্যাক্স আদায় করতেছে। গতকাল একজন চাইনিজ বড় মেশিন ম্যানুফ্যাকচারের সাথে কথা বলছিলাম মেলায়। তারা বলছে চায়নাতে যে জীবনযাত্রার মানের উন্নয়ন এবং লোকজনের বেতন বৃদ্ধি এবং অন্যান্য কারণে তাদের জন্য অনেক ইন্ডাস্ট্রিকে আর চায়নাতে মেনটেন করা যাচ্ছে না। তারা হয়তো সাউথ ইস্ট এশিয়া এবং অন্যান্য দেশে সেগুলা রিলোকেট করার জন্য চেষ্টা করতেছেন এবং অনেকে করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করছো না কেন? তো বাংলাদেশ নিয়ে সে আমাকে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম বলতেছিল একটা বিষয়। এই কারণে বাংলাদেশের আমাদের এসে ইনভেস্টমেন্ট করা এবং ইন্ডাস্ট্রি করা সম্ভব না। আমি দেখলাম যে বাংলাদেশ সম্পর্কে আমরা যতটুকু চিন্তা না করি তার থেকে বহু বেশি চিন্তা তারা করে, এবং তাদের অ্যানালাইসিস একটা পারফেক্টলি মেটিকুলাসলি প্রত্যেকটা জিনিস সম্পর্কে তারা অবগত আছে। তো এই জিনিসগুলো যদি আমরা দূরীকরণ করতে সচেষ্ট হই এবং আমাদের নীতি নির্ধারক যারা আছেন, সরকার পরিচালনা করেন, যারা অর্থনীতিবিদ আছেন এবং বড় বড় স্টেক হোল্ডার যারা আছেন, সবাই যদি এই সমস্ত জিনিসগুলোকে দূরীকরণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে, কিন্তু বাংলাদেশ দেখবেন যে এই যে পানি যেমন মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত হয়, বাংলাদেশের অর্থনীতি সেরকম একটা উল্লম্বন হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের এখানে সামনে যারা বসে আছেন, আমি যখন প্রায় 50 বছর আগে প্লাস্টিকের কারখানা করি ক্ষুদ্রাকারে পুরন ঢাকায়, আমাদের যেসব বন্ধু বান্ধব ছিলেন তাদের ছেলেমেয়েরা নাতিরা এখন এই সমস্ত ব্যবসায় আছেন এবং ওনারা প্রচুর স্ট্রাগলের মধ্যে আছে। এখনো পর্যন্ত পুরন ঢাকাতে প্লাস্টিকের ইন্ডাস্ট্রির জন্য ট্রেড লাইসেন্স রিনিউ হয় না, ফায়ার লাইসেন্স পাওয়া যায় না, এবং আমাদের 25 বছর আগে সরকারের সাথে এমওইউ সম্পাদন হয়েছে, তো এটা কার্যকর হয় নাই যে প্লাস্টিক ইন্ডাস্ট্রির জন্য একটা স্থান নির্ধারণ করে দেবেন। আমাদের ছোট ছোট কারখানাগুলো সেখানে তাদের স্থানান্তর হয়ে পূর্ণাঙ্গ ভাবে বিকাশ হওয়ার একটা সুযোগ পাবেন। বিভিন্ন সরকারি প্রতিবন্ধকতা এবং বিভিন্ন ব্যবসা বিরোধী বলতে পারেন যে সহায়ক নয়, এই ধরনের আইন কানুনের জন্য আমাদের লোকেরা এখানে পরিবর্তন হয়েছে। আমি চায়নাতে দেখেছি একটা রুমের মধ্যে যে 2000 সালে একটা রুমের মধ্যে যে কারখানা ছিল, সেটা আমি 2010 সালে গিয়ে দেখছি যে কারখানা এত বড়, হেঁটে পুরো কারখানা পরিদর্শন করা যায় না, তারা গাড়িতে করে এবার থেকে এবারে নিয়ে গেছে। এবং তাদের যে খাওয়া দাওয়ার যে রেস্টুরেন্ট করছে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে আমাদেরকে নিয়ে দুপুরে লাঞ্চ করাইতো, সেটা আমাদের 5 স্টার হোটেলের থেকেও উন্নত মানের। যদি তারা 10 বছরের ভিতরে এই ধরনের পরিবর্তন করতে পারে, তাহলে আমরা 50 বছরের ভিতরেও যদি যে অগ্রগতি হয়েছে, আসলে এই অগ্রগতিটা সন্তোষজনক না। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানের ইন্ডাস্ট্রিতে বিশাল একটা ধস নামতেছে, অর্থনীতি মুগ্ধ করে পড়ে গেছে। আমরা এগুলোর ইতিহাস, প্রেক্ষাপট সবকিছুই আমরা জানি, কিন্তু সেগুলোর ইতিহাসের চর্চা করলে তো হবে না। সামনে আমরা যেভাবে অগ্রসর হতে পারি সেগুলোর চর্চাটাই আমাদের বেশি বেশি করতে হবে। এখন প্রধান একটা সমস্যা হলো বাংলাদেশের ব্যাংকগুলা মাফিয়াতে পরিণত হয়ে গেছে। আমরা বিগত 4-5 বছর থেকে যে বৈষম্যের শিকার হয়েছি, যে প্রতিকূল অবস্থার শিকার হয়েছে, আমরা ব্যাংক থেকে কোন ধরনের কোপারেশন পাই নাই। আমরা এলসি করতে পারি নাই। ডলারের দাম হু করে 85 টাকা থেকে 125 টাকা 30 টাকা হয়ে গেছে। এগুলো ব্যাংক যদিও বা দায়ী না, কিন্তু অন্যভাবে তারাও দায়ী। যেভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, আমাদের রাজকোষ শূন্য হয়ে গেছে,
বড় বড় প্রজেক্ট বলেন, ছোটখাটো প্রজেক্ট বলেন, বিভিন্ন ভাবে হয়ে গেছে। এগুলো তো ব্যাংকের মালিকরাও দায়ী এগুলোর সাথে ছিল, কিন্তু ব্যাংকের মালিকেরা কি সেটা স্বীকার করতেছেন? বা ওনাদের যে একটা এখানে ওনাদের সাপোর্ট ছিল বা ওনাদের একটা সম্পৃক্ততা ছিল, সেগুলো তো নাই। এখনো পর্যন্ত ব্যাংকের ইন্টারেস্ট 13-14-15%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এসে বলছিলেন যে ব্যাংকের ইন্টারেস্ট কমাবে, এবং ডলার ফ্লোটিং করে দেওয়ার পরে ডলারের দাম কমবে। আমরা এই দুইটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এখন উনি বলতেছেন যে 9-6 মানে 9% ব্যাংকের সুদ যারা গ্রহণ করবেন তারা, এবং যারা ব্যাংকে ডিপোজিট করবেন তারা 6% উপরে সুদ নিতে পারবেন না। এটা আর কোনো সময় আসবেন না, উনি বুক খুলে বলতেছেন। এবং উনি কার সাথে বলতেছেন, কেন বলতেছেন, এটা আমাদের কাছে একদম সম্পূর্ণভাবে বুঝতে আমরা সক্ষম না। আর ডলার ধরেন, যদি ডলার দাম 10 টাকা কমতো, 15 টাকা কমতো, ডলার যেভাবে বিদেশ থেকে আসতেছে বা আমাদের ব্যবসা যদি একটু উত্থান হইতো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ডলার 110 টাকা থেকে 15 টাকার ভিতরে থাকতো। এখন মার্কেটে ডলার কিছু এক্সেস হইলেই বাংলাদেশ ব্যাংক সাথে সাথে কিনে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক গর্ব সহকারে বলতেছে আমরা ডিপোজিট বাড়াচ্ছি, আমরা আমাদের রিজার্ভ বাড়াচ্ছি। ভাই, রিজার্ভ বাড়াবেন কি আমাদের লাশের উপর দিয়ে? এটা উঁচু করতেছেন, বৃত্তি উঁচু করতেছেন, কিন্তু আমাদের লাশের উপর দিয়ে করে লাভ কি? আমরা যদি মরে যাই তো এই রিজার্ভটা কার কাছে আসবে? এটা তো আরেকজন আবার এসে সেম ঘটনা ঘটান। আমাদেরকে আগে বাঁচতে দেন, তারপরে রিজার্ভ বাড়ালে সবাই বাঁচবে, আমরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই অবস্থাগুলো আমি মাহবুব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কথা তো সেইভাবে কেউ গ্রহণ করেন না বা এটার ইম্প্যাক্ট কম, কিন্তু মাহবুব ভাই এবং ওনাদের মতো যারা আছেন তারা যদি বলেন এবং জাতি এটা কৃতজ্ঞতা সহকারে মনে রাখবেন, এবং আমাদের কাউকে ভয়ভীতি না করে সমানে এবং সজোরে এগুলা করতে হবে। না হলে হয়তো আজকে আমরা এখানে যারা আছি, ভবিষ্যতে দেখবেন যে এখানের মধ্যে আমরা অনেকে হারিয়ে গেছি। এবং আমাদের যে ট্যাক্স ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এবং আমরা র মেটেরিয়াল আনতেছি, যে র মেটেরিয়ালের উপরে 100 টাকা ট্যাক্স দিতে হবে সরকারি আইন অনুযায়ী, আমাদের ইম্পোর্টের যে কাগজপত্র অনুযায়ী, সেখানে আমাদেরকে 150-200 টাকা ট্যাক্স আদায় করতেছে। তো এইটা যদি আমরা যাই এখানে বলি, কিন্তু কেউ কারো কথা শুনতেছে না, উপরের কথা নিচেটা শুনতেছে না, নিচের কথা উপরে শুনতেছে না, একজন একজনকে এভাবে ঘুষ দিচ্ছে। কিন্তু দিন শেষে যাচ্ছে কি, আমাদেরকে মানে শরীরের যতটুকু রক্ত আছে সেটাও চুষে তারা নিয়ে যাচ্ছে। এইটার কোনো প্রতিকার নাই, কোনো প্রতিকার নাই। কেউ ওইগুলো নিয়ে কথা বলতেছে না। চট্টগ্রাম কাস্টমার্সকে বললো যে আমাদেরকে এনবিআর একটা টার্গেট করে দেয়, এত টাকা রেভিনিউ দিতে হবে। এখন চট্টগ্রাম কাস্টম হাউস কিভাবে রেভিনিউ দেবে? মাল ইম্পোর্ট না হলে সেভাবে যায়। আমরা বলছি যে যদি আপনারা মনে করেন যে আমরা আন্ডার ইনভয়েস করতেছি, তাহলে আমাদের বিরুদ্ধে কেস করেন, আমাদের জেল দেন, ফাঁসি দেন, কিন্তু আমাদের শরীরে আপনার যতটুকু নেওয়ার কথা সেটুকু না দিয়ে যদি ডবল নিয়ে যান, তাহলে তো আমরা তার দেশে টাকার কোনো সম্ভাবনা থাকে না। এগুলো খুব দুঃখজনক ঘটনা। আজকে এগুলো আমি এখানে বলছি মাহবুব ভাইকে পেয়ে আমি অনেক মনে করেন যে সিনেকাতর হয়ে পড়ছি। ওনারা যেভাবে সংগ্রাম করে আমি দেখছি যে দেশটা বিনির্মাণে ভূমিকা রাখছে, এবং সেটার ফল আমরা পেয়েছি। কিন্তু এটার এই দুর্দশা আমাদের জীবনে, আমাদের বয়সকালে রেখে যাব, এটা আমরা প্রত্যাশা করি নেই। তো অনেক কথাই বললাম। প্লাস্টিক সম্বন্ধে অনেক নেতিবাচক কথা আছে। আসলে প্লাস্টিকের নেতিবাচক সব জিনিস থাকবে। যে কোনো জিনিসের বৃদ্ধি হলে, সমৃদ্ধি হলে কিছু নেতিবাচক প্রভাব থাকবে, কিন্তু প্লাস্টিক সভ্যতাকে যেটা দিয়ে গেছে, প্লাস্টিকের যেটা পজিটিভিটি, বাংলাদেশের কৃষি ইন্ডাস্ট্রি বা সমস্ত বিরোধীদের কৃষিতে প্লাস্টিকের যে ভূমিকা, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই সভ্যতাকে আমরা বসবাস করতেছি, সভ্যতাকে বিনির্মাণ করছি, সভ্যতাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি। এখানে প্লাস্টিকের যে ভূমিকা ছিল আছে, সেটাকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আজকের অ্যাচিভমেন্ট আমাদের পক্ষে সম্ভব হইত না। তো আমাদের সামনে ভালো দিন আসবে, আমরা এই প্রত্যাশা করি। আমাদের সমস্যাগুলো কেটে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা ঘরে বসে বসে সবাই যদি কারখানা করি এবং আমাদের ব্যবসা, নিজের ব্যবসা পরিচালনা করি, এবং আমরা মনে করি যে আমাদের এগুলো হয়তো আল্লাহর ওয়াস্তে একসময় ভালো হয়ে যাবে বা অন্যান্য কোনো প্রক্রিয়া ভালো হবে, সেটা হবে না। আমাদের সচেতন হওয়া দরকার,
আমাদের নেতৃবৃন্দের সহযোগিতা দরকার, আমাদের যে ব্যুরোক্রেসি আছে, সরকারি প্রশাসন আছে, তাদের সহযোগিতা দরকার, এবং জনগণের মধ্যে আমাদের একটা পজিটিভিটি তৈরি করতে হবে, সেটার জন্য সবাই সহযোগিতা দরকার। এবং আমরা প্রত্যাশা করতেছি ভবিষ্যতে আমরা সেগুলো অ্যাচিভ করতে পারবো।